ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূল সহ বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এদিকে গতকাল থেকে ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি কোথাও বাঁধ ভেঙে কোথাও আবার বাঁধ উপচে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এছাড়া ঝড়ের তাণ্ডবে গতকাল সন্ধ্যার পর থেকে বাগেরহাট, ভোলা, পটুয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। এখন পর্যন্ত পটুয়াখালী ও সাতক্ষীরাতে দুজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙাবালির বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হওয়া ছাড়াও তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও সদরে বাঁধ ভেঙে ও উপচে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এদিকে সকালে কীর্তনখোলার পানি উপচে বরিশাল শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বেশিরভাগ অংশ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার দুপুর থেকেই ঝোড়ো বাতাস, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয় নিচু এলাকা। এ সময় কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে মারা যান এক জেলে। সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় এক বৃদ্ধের। পটুয়াখালীর কলাপাড়ার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে অনেক উঁচুতে ছিল জোয়ারের পানি। নীলগঞ্জের গোয়াতলায় বাঁধ ভেঙে প্লাবিত হয় নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়ে 16টি গ্রাম। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 ফুট উঁচুতে প্রভাবিত হওয়ায় কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়ায় পানিবন্দী হন 20টি গ্রামের অন্তত 5,000 মানুষ। পরে প্রশাসনের পক্ষ থেকে অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উঁচুতে ছিল জোয়ারের পানি। এতে 15টি গ্রামে পানি ঢুকে পড়লে আটকা পড়েন কয়েক হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, রিমালের প্রভাবে লক্ষ্মীপুরের এখন কি অবস্থা, সেখানে পানিবন্দী মানুষের কি অবস্থা রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা রয়েছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ, রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি হচ্ছে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে সাধারণ মানুষ যারা তারা দুর্ভোগে পড়েছেন, এর পাশাপাশি যে ঝড়ো হাওয়া বইছে। তবে এই লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং সদর রায়পুরের যে উপকূলীয় এলাকা রয়েছে 15টি এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পানি ঢুকে পড়েছে। এতে করে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে চর আবদুল্লাহ, চর গজারিয়া, বয়াসছর, তেলিচর, বড়খেরি এবং কমলনগরের লুদুয়া, নাসিরগঞ্জ, মাতাব্বরহাট, সদরের চরমেঘা এবং রায়পুরের চরকাছিয়া, চরগাছিয়া, এই যে নিচু এলাকা রয়েছে এইসব এলাকায় কিন্তু মূলত পানি ঢুকে পড়ে। আর যে মেঘনার যে স্বাভাবিক জোয়ারের চেয়ে আমরা দেখেছি 4 থেকে 5 ফুট উচ্চতায় কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে যে নদীতে অনেক পানি বাড়ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যে 189টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল, সেখানে রামগতি, কমলনগর সদরের কিছু আশ্রয় কেন্দ্র আমরা দেখেছি প্রায় যে হাজার খানিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। তারা ইতিমধ্যে যে তারা মোটামুটি আশ্রয় কেন্দ্র থেকে তারা অনেকে বাড়ি চলে যাচ্ছে, আবার অনেকে এখনো আশ্রয় নিয়েছে, এমনটি আমরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা লক্ষ্মীপুরের যে মজিদ চৌধুরী ঘাট রয়েছে, যেখানে ভোলা, বরিশাল, নৌরোতে, এই নৌরোতে কিন্তু ঘাটে আটকা পড়েছে শনিবার থেকে এখন পর্যন্ত প্রায় কয়েকশো যাত্রী। তারা কিন্তু এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ থাকায় তারা এই দুর্ভোগের মধ্যে পড়েছে বলে এখানকার জানিয়েছেন যে ফেরিঘাটে যিনি ইনচার্জ রয়েছেন যে মোহাম্মদ কাউসার, তার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায় নাই। যখন এই ফেরি এবং লঞ্চ যে দুর্যোগ আবহাওয়া যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তখনই কিন্তু এই লঞ্চ বা ফেরি চলাচল শুরু হবে, তখনই কিন্তু এই যাত্রীরা তারা পারাপার হতে পারবে বলে তিনি জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমি কথা বলেছি জেলা প্রশাসক সুরাইয়া জাহান, তিনি যেটি জানিয়েছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতিমধ্যে 20 লাখ যে টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে আশ্রয় কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে সেখানে কিন্তু শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। এর বাইরে যদি এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে যে রবি শস্যের যে ফসল রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকেছে এবং সেখানে ক্ষতির আশঙ্কা করেছেন কৃষি বিভাগের পক্ষ থেকে।
অর্থাৎ এই যে রিমালের যে প্রভাবে আমরা দেখেছি রাত 12টার পর থেকে এখন পর্যন্ত পুরা জেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ প্রায় 12 ঘন্টা হতে চলছে এখন পর্যন্ত বিদ্যুৎ কোথাও নেই, এবং কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটিও কেউ বলতে পারছে না। তবে আমি যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন অনেক জায়গায় কিন্তু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং অনেক জায়গায় গাছ পড়েছে। এগুলা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করা না যাবে এবং পুরো লাইন যে দেখে শুনে তারপরে কিন্তু বিদ্যুৎ লাইন সচল করা হবে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় যে রেমালের তাণ্ডব কিন্তু আমরা দেখেছি এখানে এখনো কিন্তু অব্যাহত রয়েছে এবং বৃষ্টি হচ্ছে এবং ঝড় বাতাস বইছে। আর পাশাপাশি আমরা অনেককে দেখেছি নদীতে এখনো কিন্তু অনেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা জেলেরা মাছ ধরতে যাচ্ছেন এবং তারা মাছ শিকার করে আনছেন, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না বলে এখানকার যে স্থানীয় এলাকাবাসী তারা জানিয়েছেন। রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এ সময় ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় 111 কিলোমিটার। তবে কম গতির কারণে এই ঝড় স্থায়ী হয়েছে বেশিক্ষণ। আজ সকাল 10টা নাগাদ ঝড়টি পুরোপুরি দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি থাকতে পারে মঙ্গলবারও। রোববার দুপুরের পর থেকেই উত্তাল সাগর। উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। তবে রাত 10টার পর বাড়তে থাকে এর তাণ্ডব। এ সময় ভারী বৃষ্টির কবলে পড়ে উপকূলীয় এলাকা। নানা জায়গায় উপড়ে পড়ে গাছ, ভেঙে পড়ে কাঁচা ঘর, উড়ে যায় টিনের চাল। আবহাওয়া অফিস বলছে, ঝড়টির গতিবেগ কম থাকায় এর স্থায়ীকাল ছিল বেশি। সে কারণেই এটি পুরোপুরি দুর্বল হতেও লাগছে সময়। আস্তে আস্তে বৃষ্টিপাত ঝরিয়ে এবং আমাদের অরোগ্রাফিক ইম্প্যাক্ট অর্থাৎ আমাদের ভূভাগের এবং আমাদের গাছপালার সাথে তার অনবরত সংঘর্ষের মাধ্যমে বৃষ্টিপাত ঝরিয়ে সে পার্শ্ববর্তী অ্যাটমসফিয়ারিক যে অ্যাম্বিয়েন্ট সার্কুলেশন অফ দ্য উইন্ড প্যাটার্ন তার সাথে সে একাকার হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশ অংশ অতিক্রম করার পরও থাকবে রিমালের প্রভাব। মঙ্গলবারও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে সারা দেশে। চারিদিকে যেহেতু উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে, সেই কারণে এর মুভমেন্ট একটু স্লোথ আছে। ফলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সেখানেই সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 111 কিলোমিটার রেকর্ড করা হয় রাত 1:30টায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়া সহ বৃষ্টি থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, উপকূল এলাকায় ভারী বৃষ্টি হলেও অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে সিলেট সহ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির শঙ্কা। তবে রাজধানী সহ আশেপাশের এলাকায় সে তুলনায় কম বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। বৈরী আবহাওয়ার কারণে মেট্রো রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কখন চলাচল শুরু হবে তা নিশ্চিত নয় বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপক মাহফুজুর রহমান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি। মূলত বৈরী আবহাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে অফিসগামী মানুষ। যাতায়াতের জন্য এসে বন্ধ গেট দেখে ফিরে গেছেন অনেকেই। রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমাল খুলনা বরিশাল বিভাগের উপকূলে সর্বোচ্চ 102 কিলোমিটার গতি নিয়ে আঘাত হানে। সারা রাত ঝড়ের তাণ্ডব চলছে। এর প্রভাবে ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর থেকেই ঢাকাতে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।
চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। রাতে আকবর শাহ এলাকায় পাহাড়ে বস্তি পরিদর্শন শেষে নির্দেশনা দেওয়া হয়। শনিবার সন্ধ্যা থেকে নগরীর টাইগার পাস, মতিঝর্ণা, ১৬ শহর, আকবর শাহ সহ নানা জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং সহ প্রচারণা শুরু করে জেলা প্রশাসন। রোববার রাতে আকবর শাহ এলাকার বেশ কয়েকটি বস্তি পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় সেখান থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেন। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার আকমল আলীঘাট জেলেপল্লী ও রাসমণি ঘাটের জেলেপাড়া পরিদর্শন করেন তিনি। আমাদের এটা একটা চ্যালেঞ্জ যে লোকজনকে বুঝিয়ে নামে নিয়ে আসা। তো আমরা গতকাল থেকেই চেষ্টা করে যাচ্ছি। গতকালে কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রে এসেছিলেন, কিন্তু আজকে দিনের বেলা আবার রোদ দেখে অনেকে বাসায় চলে গেছেন। তো আমরা তাদেরকেও বিকালবেলা নামিয়ে আনা হয়েছে। এখনও কিছু বাকি আছে, সেখানে আমরা এখন এখান থেকেই যাব। সেখানে আমাদের অফিসাররা কাজ করছেন, ভলান্টিয়াররা কাজ করছেন। এদিকে ভোর থেকে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কায় রাতভর মাইকিং করেছে প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে আমরা দেখি যে বৈরী আবহাওয়ার সময় পাহাড় ধসের একটি শঙ্কা থাকে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় জলাবদ্ধতা দেখা যায় সামান্য বৃষ্টিতেই, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ব্যস্ততম প্রবর্তক মোড় এলাকায়। আপনি যদি আমার ঠিক পেছনটায় দেখেন তাহলে দেখবেন আসলে এখানে হাঁটু থেকে ক্রমসমান পানিতে পুরো এলাকাটি তলিয়ে গেছে। এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অসংখ্য হাসপাতাল এই এলাকায় রয়েছে এবং সেই কারণে মানুষের আনাগোনাও এখানে বেশি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে রিক্সাগুলো এখানে চলাচল করছে সেগুলো একেবারে ক্রমসমান পানিতে তলিয়ে গেছে এবং সেই অবস্থাতেই সেগুলো চলছে। আমরা এখানে যারা রোগী নিয়ে এসছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা কোনোভাবে প্রস্তুত ছিলেন না। আজকে আপনি জানেন যে গতকালকে রাত 4টার দিকেও আসলে খুব বেশি বৃষ্টি ছিল না, কিন্তু 4টার পর থেকে হঠাৎ করেই বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং বেলা যত বেড়েছে ততই আসলে বৃষ্টির মাত্রা বেড়েছে এবং বৃষ্টির মাত্রা বাড়ার কারণে আমরা দেখছি যে আসলে নগরীর প্রবর্তক মোড়, বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ সহ অসংখ্য এলাকা এখন আসলে হাঁটু থেকে ক্রমসমান পানিতে তলিয়ে গেছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি আসলে চরম থেকে চরম আকার ধারণ করেছে। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কিংবা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কারোর সঙ্গে আমাদের আসলে ঠিক সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্প একটি মেগা প্রকল্প চলছে। সেই মেগা প্রকল্প এখনো পর্যন্ত আসলে শতভাগ আলোর মুখ দেখেনি বলে এখনো পর্যন্ত আসলে সামান্য বৃষ্টিতে পুরো এলাকা অর্থাৎ চট্টগ্রামের নিচু এলাকাগুলো আসলে প্রতিবারই তলিয়ে যায়। আজকেও সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে এখন আমরা দেখছি পুরো এই সমস্ত নিচু এলাকাগুলো এখন পানির নিচে অবস্থান করছে। আমরা যারা এখানে পথচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে জলাবদ্ধতা প্রকল্পের নামে প্রতি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডিএ এক ধরনের ঠেলাঠেলি, অর্থাৎ তাদের উভয় পক্ষের মধ্যে এক ধরনের ধাক্কাধাক্কি হয়, যার মাসুলটি আসলে দিতে হয় জনগণকে। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। গতকালকে যে ঘূর্ণিঝড় রিমেল ছিল সেটির কারণে এক ধরনের আশঙ্কার মধ্যে সবাই ছিলেন যে আসলে তারা কতটা নিরাপদ থাকতে পারবেন। সেই ধাক্কাটা সামাল দিতেই গতকালকে ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টির ফলে এখন আসলে পুরো নগরী বলা যেতে পারে যে পানির নিচে তলিয়ে গেছে এবং এক্ষেত্রে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের স্বজনরা বলা যেতে পারে যে আসলে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা এটি নিয়ে এখনো পর্যন্ত কর্পোরেশনের পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ থেকে এই জলবদ্ধতার যে পানি সেগুলোর বিষয়ে কোনো খবর উদ্যোগ নিতে আমরা দেখিনি, কাউকে এখানে আসতেও দেখিনি। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ সকালে যারা কর্মব্যস্ত মানুষ এবং যারা হাসপাতালে তাদের স্বজনকে দেখতে গেছেন কিংবা আসছেন তাদের আসলে যে দুর্গতি সেটি একেবারে চরম আকার ধারণ করেছে। আপনি দেখছেন অনেকে আসলে ক্রমসমান পানি মারিয়ে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন এবং এটি নিয়ে আমরা কিছুদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি। তারা বলছেন যে আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ এখন অনেকটাই এগিয়েছে। সেটি যতক্ষণ পর্যন্ত আসলে শতভাগ সেটির কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়াটা কিছুটা কষ্টকর এবং আমরা দেখছি যে
এই মৌসুমের আজকে দ্বিতীয়তম বৃষ্টি, অর্থাৎ আমরা দেখেছিলাম কয়েকদিন আগে একবার বৃষ্টি হয়েছিল। আজকে ঘূর্ণিঝড় রিমেলের পরে পরবর্তী দিনে যে বৃষ্টি হচ্ছে এইটির প্রভাব এখন পড়তে শুরু করছে। গতকালকার রিমেলের কারণে আসলে মানুষ যতটা না দুর্ভোগে পড়েছেন, আজকে এই বৃষ্টিতে তার চেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন আমরা দেখছি। এটি নিয়ে আমরা আসলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কিংবা অন্য কাউকে এখানে আসতে দেখিনি। মানুষের যে দুর্ভোগ সেটি এখনো পর্যন্ত আছে এবং বেলা যত বাড়বে এবং আমরা দেখছি ইতিমধ্যে আকাশ আবারও নতুনভাবে আবার নতুন করে আসলে সাজতে শুরু করছে, অর্থাৎ আকাশ আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে এবং সেই নমুনাটি হচ্ছে এমন যে আসলে এটি মুষলধারে ঝরবে এবং সেটি যদি হয় এবং সেটি যদি আরো দীর্ঘস্থায়ী হয় তাহলে আসলে জলাবদ্ধতা কোথায় গিয়ে ঠেকবে সেটি একটি প্রশ্নাতীত ব্যাপার, প্রশ্ন থাকে সবার কাছে। এবং যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামছে এবং জলাবদ্ধতা থেকে বা সড়ক থেকে পানি সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের যে দুর্ভোগ সেটি আসলে কমবে না। আমরা এটি নিয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলে তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন প্রতি বছর জলাবদ্ধতা নিরসন নামে কোটি কোটি টাকা খরচা দিচ্ছে, কিন্তু রিটন আপনি সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন আপনি দেখছেন এবং পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে এবং সে কারণে রাতভর প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে আমরা জানি। পাহাড়ে পাদদেশে যারা অবস্থান করছে তাদেরকে সরিয়ে নিতে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে? দেখুন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু গতকাল বিকেল থেকে এক ধরনের টানা বর্ষণ কিন্তু হচ্ছে খাগড়াছড়িতে, এবং যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের সংখ্যা রয়েছে, সেই জায়গা থেকে গতকাল সকাল 9টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনের যে কমিটি রয়েছে সেই কমিটির সভা হয়েছে এবং সেখান থেকে কিন্তু সব ধরনের সিদ্ধান্তগুলো প্রশাসন আমাদেরকে জানিয়েছে। মূলত খাগড়াছড়ি জেলা সদর এবং উপজেলা যেগুলো রয়েছে, বিশেষ করে দিঘিনালা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি এবং যে সমস্ত আপনার উপজেলাগুলোতে বড় পাহাড় রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের সংখ্যা রয়েছে এবং প্রশাসনের হিসেবে অন্তত 3500 পরিবার কিন্তু পাহাড় ধসের সংখ্যার মধ্যে রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষে আমাদের জানানো হয়েছে। এবং বিশেষ করে খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগান, সবুজবাগ, শালবন এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা গত বর্ষায় দেখেছি যে আসলে বেশ কিছু পাহাড় ধস হয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু এবার প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের সংখ্যা সেটি করা হয়েছে এবং সেই জায়গা থেকে গতকাল আমরা দেখেছি বিকেল থেকে প্রশাসন সতর্কতা যে বিষয়টা রয়েছে তারা মাইকিং করছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু এখানে তাদেরকে সরে নেওয়ার জন্য যে উদ্যোগ, বিশেষ করে তাদেরকে এক ধরনের যে সেই জায়গাগুলোতে আমরা দেখছি আসলে সতর্কতা জারি করার পরে আসলে তাদের মধ্যে এক ধরনের অনীহা রয়েছে সে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এটা সর্বোচ্চ জোর দিয়ে তারা প্রচার প্রচারণা চালিয়েছে, কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করার বিষয়টি সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো ঠিক সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি। আমরা বিষয়টি নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের সাথে কথা বলেছে। তিনি যে বিষয়টা জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়িতে বিশেষ করে পাহাড় ধস প্রতি বছর একটা বড় ধরনের একটা সংকট তৈরি করে, সেই জায়গাটা থেকে তারা সর্বোচ্চ সতর্কতার জায়গায় রয়েছে। একই সাথে আপনি জানেন খাগড়াছড়ি থেকে যে সড়কটি খাগড়াছড়ির দিঘিনালা মারিশা সড়ক, খাগড়াছড়ির মহালছড়ির যে নতুন যে সিন্দুকচড়ি সড়কটা হয়েছে এবং একই সাথে খাগড়াছড়ি থেকে সাজেক সড়ক, এই বেশ কয়েকটি সড়কে কিন্তু পাহাড় ধসের প্রতি বছর আমরা দেখি যে পাহাড় ধস হয়। সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে সড়ক বিভাগের পক্ষ থেকে পাহাড় ধস মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। বিষয়টা নিয়ে আমরা সকালে খাগড়াছড়ি সড়ক বিভাগের সাথে কথা বলেছি। খাগড়াছড়ি মারিশা সড়ক যেটি রয়েছে সেই সড়কটি গত কিছুদিন আগে কিন্তু পাহাড় ধস হয়েছে। সেই জায়গা থেকে যেহেতু টানা বর্ষণ হচ্ছে সেই পাহাড়টি আবার নতুন করে ধসের একটা সংখ্যা রয়েছে। প্রশাসন বিশেষ করে সড়ক বিভাগ তারা তাদের যে গাড়ি এবং অন্যান্য যে সরঞ্জাম, বিশেষ করে রাস্তা পরিষ্কার করার কোনো ধরনের পাহাড় ধস হলে যাতে দ্রুত রাস্তাটি পরিষ্কার করে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু সকাল থেকে তারা তৎপর হয়েছে এবং যেই জায়গাগুলোতে পাহাড় ধসের সংখ্যা রয়েছে তারা কিন্তু তাদের যানবাহন বা পেলোডা সহ অন্যান্য যে সরঞ্জাম এবং জনবল তারা কিন্তু ইতিমধ্যে প্রেরণ করেছে। এবং খাগড়াছড়ি জেলা সদর 10টি এবং দিঘিনালা, লক্ষ্মীছড়ি, রামগড়, মাটিরাঙ্গা সহ পুরো জেলাতে 100টির বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছেন, এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ার যাতে
তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সেই জায়গা থেকে খাগড়াছড়ির সরকারি যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের সার্বিক প্রস্তুতি এবং একই সাথে শুকনো খাবার এবং যাতে দুর্গত মানুষকে সহায়তা করা যায় সেই জায়গা থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং গত প্রায় বলা যায় 12 ঘন্টা ধরে খাগড়াছড়িতে অবিরাম বর্ষণ হচ্ছে এবং সকাল থেকে সেটা এবং গতকাল রাতেও সেটা অব্যাহত আছে। এই ছিল মোটামুটি খাগড়াছড়ি থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে সবশেষ। চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার রিমালের প্রভাব নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, আর ঘণ্টাখানেকের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে যাওয়ার কথা, এরই মাঝে বরিশালে আসলে কি প্রভাব পড়েছে, এখন অবস্থা কি রেমালের প্রভাবে, আবহাওয়া পরিস্থিতি কেমন এবং সার্বিক ক্ষয়ক্ষতির চিত্রটি কেমন আমাদের জানাবেন বিস্তারিত। যে আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বরিশালে সকাল থেকে বেশ বাতাস বইছে এবং পাশাপাশি কিন্তু বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে, যেখানে আসলে আমরা এর আগের খবরে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আসলে কীর্তনখোলা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়েছে এবং সেই লোকালয়ের পানি ঢোকার কারণেই কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা কিন্তু বরিশাল শহরের যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে আসলে পানি ঢুকে পড়েছে এবং বেশ বাতাসের কারণে কিন্তু বেশ কয়েকটি গাছের ডাল এবং বেশ কিছু ছোট ছোট গাছ আমরা উপড়ে পড়তে দেখেছি এবং সেগুলোকে কিন্তু তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য কাজ করছে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কিছুটা বাতাস কিন্তু থামছে না, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি মাঝে মধ্যে থামলেও বাতাসটি থামছে না এবং বাতাস কিন্তু প্রচন্ড বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু আসলে বেশ কিছু গাছের ডালপালা ভেঙেছে এবং বরিশাল শহর এবং বরিশাল জেলাগুলোতে আমরা খোঁজ নিয়েছিলাম যে আসলে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও আমরা খোঁজ নিয়েছিলাম যে সেখানে কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ নেই, গতকাল রাত থেকেই আসলে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং যেটি গতকাল থেকেই বন্ধ রয়েছে এবং যে খেয়া পারাপার করতো সেই খেয়া পারাপারও কিন্তু বন্ধ রাখা হয়েছে। নদী বেশ উত্তাল রয়েছে এবং আমরা দেখেছিলাম এর আগে কিন্তু খবরে আমরা যেটি দেখিয়েছিলাম যে নদীর পানি বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে কিন্তু এখন ভাটা চলছে, যার কারণে পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে এই ভাটা এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং ভাটার পানি যদি নেমে যায় সেক্ষেত্রে কিছুটা পানি নামলেও বৃষ্টি অব্যাহত থাকলে কিন্তু আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং বরিশালের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সেখানে কিন্তু পানি কোমর সমান পানি জমেছে, কারো কারো অনেক ঘরে কিন্তু আসলে পানি ঢুকে পড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এইসব মানুষদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যারা সেই নিরাপদ আশ্রয়ে যাননি তারা কিন্তু আসলে বসত বাড়িতে পানিবন্দী হয়ে পড়েছেন এবং আমরা যেটি দেখেছি রসুলপুর এবং পলাশপুর এলাকা, যেটি নদী তীরবর্তী এলাকা এবং চরবাড়ি এলাকা যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষের রাস্তাঘাট ডুবে গেছে এবং চলাচলের রাস্তা ডুবে গেছে, হাঁটু সমান পানি জমেছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি অনেকে খাটে বসে কিন্তু আসলে তারা আছেন এই মুহূর্তে এবং যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণেও কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন তারা এবং যে বিষয়টি হচ্ছে যে আসলে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন তারা সেই আশ্রয় কেন্দ্রে গেলেন না, যেখানে প্রশাসন বারবার 2 দিন আগে থেকেই কিন্তু আসলে প্রচারণা চালিয়েছিলেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে তাদের যে ঘরের যে মালামাল, সেই মালামালের নিরাপত্তার জন্যই কিন্তু আসলে তারা সেই তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে তারা যাননি, যার কারণে কিন্তু আসলে এই দুর্ভোগগুলো তাদেরকে পোহাতে হচ্ছে এবং এর পাশাপাশি যেটি আমরা দেখেছি যে বরিশালের যে অন্যান্য যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি ঢুকে পড়েছে এবং এই পানি নামতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে এবং বাতাসের যে গতি তাতে কিন্তু নদী পারে যে ঘরবাড়িগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদি বাতাসের তীব্রতা বাড়ে সেক্ষেত্রে কিন্তু এইসব ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমরা সকাল থেকে দেখেছি যে বরিশালের বিভিন্ন এলাকায় রেড ক্রিসেন্ট এবং যে অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা মানুষকে সচেতন করে চলছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত সকাল পর্যন্ত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সতর্কতার অংশ হিসেবে বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এছাড়া বন্দরের কি গ্র্যান্টি ক্রেইন পল্টুন সহ যন্ত্রপাতি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্য সমন্বয়ে চট্টগ্রাম বন্দরে 4টি ও মোংলা বন্দরে একটি কন্ট্রোল রুম চালু রয়েছে। বহির্নোঙরে থাকা বড় জাহাজগুলোকে গভীর সাগরে গিয়ে নিরাপদে থাকতে ও বন্দরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে আমাদের ইকুইপমেন্টগুলো, সেগুলোকে আমরা খুব হাইলি সিকিউর করেছি। এগুলো গ্রুপিং করে এগুলোকে বেঁধে রাখা হয়েছে যাতে বাতাসে এগুলোর ক্ষতি করতে না পারে। এছাড়া আমাদের কন্টেনার হ্যান্ডলিং আমরা বন্ধ রেখেছি। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে সংশ্লিষ্ট উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে আজ রোববার, কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার তৃতীয় ধাপে 112 উপজেলায় নির্বাচন হবে। ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই আসবে ভোট স্থগিতের সিদ্ধান্ত। প্রবল এই ঘূর্ণিঝড়ে উপকূলের অনেক এলাকায় প্লাবিত হয়েছে জনপদ, পানিবন্দীও রয়েছেন অনেকে। সে কারণেই ঝড় শেষে পরিস্থিতির ব্যাপকতা বুঝে করণীয় নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমরা যেতে পারি। যদি ঘূর্ণিঝড় বড় আকারে আঘাত হানে, ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে সেখানে তো বাস্তবতার আলোকে নির্বাচন পিছানোই হতে পারে। এখন এটা মূলত ঘূর্ণিঝড়ের মাত্রা, ক্ষয়ক্ষতি এর উপর বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের সাথে, বিভাগীয় কমিশনারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, রিমালের প্রভাবে এখন কি অবস্থা বিরাজ করছে বাগেরহাটে এবং সার্বিকভাবে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা সার্বিকভাবে জানাবেন আমাদের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু গতকাল থেকেই কিন্তু রাতের থেকেই বৃষ্টি হচ্ছে, সেই সাথে দমকা হাওয়া, সেই দমকা হাওয়ায় কিন্তু বয়ে যাচ্ছে। আজকে সকালবেলায়ও কিন্তু আমরা কিন্তু দেখছি যে আপনার দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর দমকা হাওয়া কিন্তু থেমে নেই। এই বৃষ্টিতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি কিছু আগে কথা বলেছিলাম, আপনি জানেন বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলছিলেন যে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ এবং শরণখোলার বিস্তীর্ণ এলাকা কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তিনি বলেছেন যে এই এলাকাতে যে মিষ্টি পানির আধারগুলো রয়েছে, প্রায় শতাধিক পুকুর রয়েছে, এই পুকুর কিন্তু আপনার লবণ পানিতে তলিয়ে গেছে। যার কারণে এই পানিতে কিন্তু আপনার বিশেষ করে সুন্দরবনের যে প্রাণীকুল রয়েছে, সেই প্রাণীকুল কিন্তু এই মিষ্টি পানি কিন্তু পান করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে সুন্দরবনে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে হচ্ছে বন বিভাগ। বাগেরহাটে আমি কথা বলেছিলাম, বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা কিন্তু আপনার জোয়ারের যে পানি উঠেছে রাতে, সেই জোয়ারের পানিতে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলে আপনার বাড়ি ঘরে পানি উঠে গেছে, রান্না খাওয়ায় কিন্তু তাদের দারুণ অসুবিধা হচ্ছে। বাগেরহাটে যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছিল 359টি, সেই 359টি আশ্রয় কেন্দ্রে কিন্তু গতকালকে রাত পর্যন্ত কিন্তু প্রায় 70,000 মানুষ কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে। সেখানে যাতে তারা নিরাপদে থাকতে পারে সেজন্য হচ্ছে আপনার শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন। সেখানে কিন্তু মানে সেইভাবে কিন্তু মানুষের মানে নিরাপদে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল। আপনি জানেন বাগেরহাটের বিদ্যুৎ পরিস্থিতির এখন কি অবস্থা, এটি একটু জানাবেন। এবং এই যে জলোচ্ছ্বাস হয়েছে, এই জলোচ্ছ্বাসে কিন্তু যে পানি ঢুকেছে তাতে কিন্তু অসংখ্য মাছের গেট ভেসে যাওয়ার খবর কিন্তু আমরা পাচ্ছি। আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম, আমি মৎস্য বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বাগেরহাটের রামপাল, মোংলা, বাগেরহাট সদর, শরণখোলা, মোরেলগঞ্জ এই সমস্ত এলাকার প্রচুর মাছের ঘের রয়েছে। সেই মাছের ঘের কিন্তু বিস্তীর্ণ এলাকার এই মাছের ঘের কিন্তু ভেসে গেছে। আপনি জানেন যে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু
এই অঞ্চলের মানুষ কিন্তু মাছের ক্ষেতগুলোতে মাছ ছেড়ে থাকে, এই মাছ কিন্তু ভেসে গেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনই নিরূপণ করে বলা সম্ভব হচ্ছে না। তারা মাঠ পর্যায়ে কাজ করবে, এখনই যেহেতু দুর্যোগ চলছে, এই দুর্যোগ শেষ হলেই কিন্তু তারা মাঠে কাজ শুরু করবে। আমি কথা বলেছিলাম বাগেরহাটের এই যে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাকে যেমনটি জানিয়েছেন যে বাগেরহাটের যে প্রবাহমান নদীগুলো রয়েছে, সেই নদীগুলো কিন্তু আপনার 4 থেকে 5 ফিট পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। তার মানে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের যে 3টি পোল্ডার রয়েছে, বাগেরহাটের 35/1, 35/2, 35/30, এই 3টি পোল্ডারের বেশ কিছু পয়েন্টে কিন্তু ভেঙে গেছে এবং সেই বাঁধ ভেঙে কিন্তু এই ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে এবং বাড়িঘরে পানি উঠে গেছে। সেই পানি উঠে যাওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগের কোনো সীমা নেই, তারা দুর্বিষহ জীবন যাপন করছে। আমি বাগেরহাটের সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় কিছু এলাকা পরিদর্শন ঘুরে দেখেছি, সেখানে কিন্তু এই যে বিশেষ করে আশ্রয়ন প্রকল্পে যে মানুষগুলো নিম্নআয়ের মানুষ বসবাস করে, সেই সমস্ত মানুষের কিন্তু আপনার দুর্ভোগ বেড়েছে, ঘরে পানি উঠে গেছে, রান্না বাড়া করতে পারছে না। সবকিছু মিলে কিন্তু একটা মানে এই দুর্যোগ কিন্তু এই উপকূলের মানুষকে দারুণ অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে। যে দুর্যোগ আসলে দারুণ প্রভাবিত করেছে সে এলাকার মানুষজনকে। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক। এবার কুয়াকাটা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব তো আরো ঘন্টাখানেক থাকবে, ঘন্টাখানেক তাণ্ডব চালাবে সে উপকূলে। এখন সেখানকার পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? প্রবল ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে কুয়াকাটা এলাকায় ঝড়ো হাওয়া বইছে, এই সঙ্গে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এত পরিমাণে বাতাস হচ্ছে, একই স্থানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড়ের তাণ্ডবে এখানে বাতাস বয়ে চলছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে গতকাল থেকেই উপকূল এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতের জোয়ারে জেলায় বেড়িবাঁধ ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, অধিকাংশ কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে জানতে পেরেছি যে কলাপাড়া এবং রাঙামালী উপজেলায় বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক স্থানে আংশিক বিধ্বস্ত হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে। তারা যেটা জানিয়েছেন, ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গতকাল দিনে এবং রাতের জোয়ারে পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতে কোটি টাকার ক্ষতি হয়েছে, এছাড়া কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সমস্ত পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসক। এই মুহূর্তে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে, বিক্ষুব্ধ রয়েছে, বড় বড় ঢেউয়ের আশ্রে পড়ছে নদীর তীরে এবং প্রচন্ড বেগে বেশ কিছু সমস্যার কথা বলছেন, প্রভাবের কথা বলছেন। এই প্রভাব মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপগুলো পর্যাপ্ত কিনা? তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসক। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি বেশ কিছু সমস্যার কথা বলছিলেন, তো এই সমস্যা মোকাবেলায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ফরিদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। আমাদের আরেক সহকর্মী আছে খুলনায়, সহকর্মী ওমর ফারুক, আমরা চলে যাচ্ছি তার কাছে। ওমর, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন দেখছেন আপনি খুলনায়? দেখুন, গতকাল রাত থেকেই যেহেতু ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়া শুরু করেছে, এখন আমরা যে জায়গাটিতে আছি কয়রায়, এখন কিন্তু ঘূর্ণিঝড় যে প্রবল আকার ধারণ করেছে, এখন সে খুলনা কয়রায় অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তরের তথ্যের মধ্যে। তবে এই জায়গায় আমরা যে জায়গাটিতে রয়েছি, সেই জায়গাটি কিন্তু লঞ্চঘাট এবং এর পাশে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদে যে জোয়ার ভাটার খেলা, সেই জোয়ার একটু এখন একটু পরে আবার শুরু হবে। তবে এখন কিন্তু প্রচুর বাতাস এবং সেই বাতাসের সঙ্গে সঙ্গে
আর যে বিষয়টি প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে একটি সুখবর হচ্ছে যে আগের যে জোয়ারটা ছিল জোয়ার নাই এবং সেই কপোতাক্ষ নদের যে জোয়ার না থাকার কারণে ভাটা হয়েছে এবং পানি কিন্তু কিছুটা কম, যার কারণে আসলে যেই বেড়িবাঁধ রয়েছে বেড়িবাঁধের উপর দিয়ে পানি যে প্রবাহিত হওয়ার যেটি সম্ভাবনা রয়েছিল সেটি কিন্তু নেই। তবে আমরা গতকাল থেকে বিভিন্ন শেল্টার হাউসগুলোতে গিয়েছিলাম, সাইক্লোন শেল্টার যেগুলো আছে সেগুলোতে কিন্তু এখন নারী পুরুষ সবাই অবস্থান করছে এবং সেই অবস্থান তারা কিন্তু সেখানে খাবার দাবার করছে এবং ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান বা জনপ্রতিনিধি তারা কিন্তু তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। এছাড়া আমরা সকালে কয়েকটি জায়গায় গিয়েছিলাম, সেখানে কিন্তু কিছু গাছ আমরা গাছের গুড়ি বা গাছের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখেছিলাম, সেগুলো স্থানীয় যারা আছেন তারা সরিয়ে ফেলেছে। তবে এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু বাতাসও বয়ে যাচ্ছে। তবে আরেকটি জানিয়ে রাখি যে এখানে কিন্তু 83 থেকে 100 কিলোমিটার বেগে বাতাস বইছে রাত থেকে এবং রাত 2টার পর থেকে কিন্তু প্রচন্ড বাতাস বওয়া শুরু করেছে। তবে এর আগেও কিন্তু আমরা দেখেছি রাত 8টা থেকে 2টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং এখানকার মানুষজন আমরা দেখেছি যে বেড়িবাঁধের যেহেতু রাতের বেলা জোয়ার এসেছে এবং জোয়ারের কারণে কিন্তু বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত একটি সম্ভাবনা রয়েছিল, যার কারণে অনেকে আমরা দেখেছি স্থানীয়রা তারা এখানে পাহারা দিয়েছেন এবং তারা বিভিন্ন দোকানে কিন্তু তারা বসে আড্ডা দিয়েছিলেন। তার কারণ হচ্ছে তারা সেই বেড়িবাঁধের যে অবস্থান তারা পর্যবেক্ষণ করছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রাতে কয়েকটি বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর আমরা পেয়েছি, বিশেষ করে কয়রা 5 নং ইউনিয়নের যে সুন্দরবন সংলগ্ন যে বেড়িবাঁধটি রয়েছে। তবে রাতেই কালকে বিকাল থেকেই কিন্তু সেখানে কিন্তু বস্তা দিয়ে বাঁধা হয়েছে এবং সংস্কার করা হয়েছে। তবে রাতের বেলা যখন কিছুটা সেই বস্তার উপর দিয়ে কিছুটা পানি যাওয়া শুরু করেছিল তখনও কিন্তু স্থানীয়রা সেখানে বসে কয়েকজন মিলে যারা স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু এখানে তারা বস্তা এবং জিও ব্যাগ দিয়েছে। তবে আমরা এই এখন পর্যন্ত কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আসলে কোন ধরনের আমরা বার্তা পাইনি। তবে স্থানীয় প্রশাসন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গতকালকে আমরা দেখেছিলাম সুন্দরবন সংলগ্ন যে জায়গাটিতে পানি প্রবাহিত হয়েছিল বেড়িবাঁধের উপর দিয়ে সেখানে। তবে আজকে পর্যন্ত কিন্তু আমরা যে ত্রুটিপূর্ণ জায়গাটি ছিল বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের সামনেই আছে, সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা উপজেলা নির্বাহী যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাইনি। তবে যেই জায়গাটিতে আমরা আছি সেই জায়গাটি প্রায় 50 কিলোমিটারের মতো বেড়িবাঁধ রয়েছে এবং এই বেড়িবাঁধ কিন্তু পুরোটাই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তবে একটু পরে অর্থাৎ এখন বাজে 9:30 প্রায় 11টার দিকে কিন্তু জোয়ার আসার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এই কয়রা থেকেও কিন্তু আসলে অতিক্রম করবে এবং 5-7 ঘন্টার মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে বলে আমাদেরকে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আমরা এখন যেই খুলনার কয়রা যে জায়গাটি রয়েছে সবচেয়ে ঘূর্ণিঝড় প্রবল এলাকা, সেই জায়গায় কিন্তু মানুষজন এখনো যারা পুরুষ আছেন তারাই বেরিয়েছেন এবং নারীরা যারা আছেন নারী বা শিশু তারা কিন্তু সেই শেল্টার হাউস গুলোতেই আছেন। তবে সেই হাউসগুলো কিন্তু গতকাল থেকে অর্থাৎ গতকাল সকাল থেকে কোনো জায়গায় কিন্তু বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে সেখানে নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং অনেকেই তাদের মোবাইল ফোনে চার্জ দিতে পারছেন এবং সব মিলিয়ে যদি আমি বলতে চাই যে একটি ঘূর্ণিঝড়ের আসলে যেই সমস্যাগুলো তৈরি হয় এই কয়রাতে কিন্তু সেই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। তবে এখানে বিদ্যুৎ না থাকার কারণে আসলে মোবাইলের নেটওয়ার্কও নেই এবং মানুষ আসলে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আমরা ঢাকা থেকেও আসলে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের আত্মীয় স্বজন যারা এই সাতক্ষীরা খুলনা এই কয়রাতে রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের কারোর সঙ্গেই যোগাযোগ করতে পারছেন না। তার কারণ হচ্ছে যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে তারা ফোন চার্জ দিতে পারছে না, যার কারণে কিন্তু তারা যোগাযোগটি অব্যাহত রাখতে পারছে না। তবে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম গতকালকে, তাদের সাথে জোয়ার আসে এবং এখনকার যে পরিমাণ জলচ্ছাসের মধ্যে বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি বয়ে যাচ্ছে, যদি জোয়ার আসে সেখানে কিন্তু ঘন্টাখানেক পরে সেই যে প্রবাহিত দিয়ে পানি প্রবাহিত সম্ভাবনা রয়েছে। তবে এর আগেই যদি সে বাতাস বা জলোচ্ছ্বাস যে ঘূর্ণিঝড়টি রয়েছে প্রবল যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি যদি এখান থেকে আসলে অতিক্রম করে ফেলে এরপর জোয়ার আসলে এই ধরনের আর কোনো সমস্যার সম্মুখীন হবে না বলে জানিয়েছে স্থানীয়রা। ওমর, আমরা আশা করছি যে প্রশাসনের সহায়তায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এবার রেমালের বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে আছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এখন সেটি উপকূল অতিক্রম করে কয়রার কাছে আছে, যেখান থেকে আমরা শুনছিলাম। তো ঝালকাঠিতে আসলে কি তাণ্ডব রেখে গেছে, কি ছাপ রেখে গেছে এই রেমাল, এখন কি পরিস্থিতি দেখছেন, আর বিশেষত আশ্রয় কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি? জি দেখুন, আসলে আশ্রয়কেন্দ্রে সকাল হওয়ার পর থেকে অধিকাংশ আশ্রয়কেন্দ্র থেকে আসলে কিন্তু লোকজন নিজ বসতিতে যাচ্ছে আসলে খোঁজ নেওয়ার জন্য যে রাতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেলা প্রশাসনের যে সকল কর্মকর্তা রয়েছেন অর্থাৎ ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন, তারা মাঠে কাজ করছেন। এই মুহূর্তে আসলে স্পেসিফিক বলতে পারতেছেন না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ঝড়ের যে ক্ষয়ক্ষতি, আমি সকালে বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম, অধিকাংশ জায়গায় ঘরে বসত ঘরে গাছ পড়েছে এরকম, এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে আমরা আসলে ওই রকমের তৃণমূল পর্যায়ে অর্থাৎ সব জায়গা থেকে তথ্য পাচ্ছি না। তবে জেলা শহর যেহেতু সুগন্ধা নদী বেষ্টিত, জেলা শহরের অধিকাংশ জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে, বসত ঘরে পানি প্রবেশ করেছে, এবং সুগন্ধা বিষখালীর তীরবর্তী অনেক জায়গায় পানি প্রবেশ করছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখুন যে জোয়ারের কিন্তু সময় এখন পর্যন্ত হয়নি, কিন্তু তার মধ্যেই এখন প্রচন্ড স্রোতে কিন্তু জোয়ার প্রবাহিত হচ্ছে, এবং এই যে পানির গতি তা দেখে বোঝাই যাচ্ছে যে আরো অনেক সময় এরকমের পানি প্রবাহিত হবে। পানি প্রবাহিত হওয়ার ফলে আসলে পানিটা আরো বাড়বে। এখন ইতিমধ্যে কিন্তু অনেক বসতি এলাকায় ঘর বাড়িতে পানি প্রবেশ করে গিয়েছে। এখন আসলে দেখানো যাচ্ছে না জুম দিয়ে। আমরা যেই বসতঘরটি দেখতে পাচ্ছি সেই বসতঘরটি কিন্তু আসলে ভিতরে পানি প্রবেশ করেছে। এরকমের অনেক জায়গা থেকেই আমরা এরকম খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছে, এবং নিচু এলাকা তলিয়ে গিয়েছে। সেখানে কিন্তু আসলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছিলাম যে লোকজন আশ্রয় কেন্দ্রে না গেলেও তারা কিন্তু আসলে রাত জেগে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিল যে আসলে কোন দিকে যায়, কি পরিমাণ ঝড়ের তীব্রতা বাড়ে। রাত্র 2টা থেকে 3:30 4টা পর্যন্ত কিন্তু ঝড় এবং বৃষ্টি সমানই ছিল। এরপরে কিছু সময় বৃষ্টি কম ছিল, এরপরে বাতাস ছিল। সকাল থেকে কিন্তু আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং কিছুক্ষণ পর পর দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু অনেক জায়গায় গাছের গোড়া নরম হওয়ার কারণে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ছে, এবং বসতিতে গাছ পড়ছে। তো আসলে প্রশাসন নিরূপণ করার পরে জানা যাবে কতগুলো ঘরবাড়ি বিধ্বস্ত হলো, কি পরিমাণ গাছপালা ক্ষয়ক্ষতি হলো, এবং মাছ, রাস্তাঘাট সহ বিদ্যুতের লাইনের ক্ষতি হলো। এই বিষয়টা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন জি, প্রশাসন এখনো কাজ আসলে করছে। বিদ্যুৎহীন রয়েছে, আর আরো পরে আসলে জানা যাবে যে ক্ষয়ক্ষতি আসলে কতটুকু হয়েছে, সেটা নিরূপণ করা যাবে। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রেজা। ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমাল এখন শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রাতে রাজ্যটির কলকাতায় 76 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে কলকাতা, এতে একজনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তা। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে রিমালের প্রভাবে আজকেও রাজ্যটির বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে, অনেক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। এদিকে খারাপ আবহাওয়ার জন্য শিয়ালদহে বন্ধ রয়েছে রেল পরিষেবা, একই সাথে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবাও। সাবেক আইজিপি বেনজির আহমেদের 113টি সম্পদের দলিল ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ারও ক্রোক করতে বলা হয়েছে। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদক জানান, গত বৃহস্পতিবার বেনজির আহমেদের 83টি সম্পদের দলিল জব্দের আদেশ দেয় আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। দুদক আবেদন করলে আদালত সেসব সম্পদ ক্রোকের আদেশ দেয়। এর মধ্যে রয়েছে বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা এবং ছোট মেয়ে তাসিন রাইসার নামে থাকা সম্পত্তি। এর আগে বেনজির আহমেদের সব ব্যাংক হিসাব জব্দ এবং গোপালগঞ্জ ও কক্সবাজারের সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়। অনুসন্ধান চলাকালীন সময় যদি ওনার আরো কোনো কিছু সম্পত্তির তথ্য আসে, সে সমস্ত সম্পত্তিও কি করা হবে সেগুলির বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে টোটাল বিষয়টা হলো কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। কমিশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে প্রসেস অনুযায়ী, আইন অনুযায়ী যা করার জন্য বলবে, আমরা অ্যাজ এ পাবলিক কমিশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা
সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছে। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান। তার নেতৃত্বে ডিবির তদন্ত দল কলকাতায় গিয়ে কাজে নেমেছে। এদিকে এমপি আজিমের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারে কলকাতা পুলিশের 4র্থ দিনের অভিযান শেষ হয়েছে। এমপি আজিম হত্যার তদন্তের জন্য রোববার সকালে কলকাতায় পৌঁছায় ডিবির তদন্ত দল। 3 সদস্যের নেতৃত্বে ডিবি প্রধান হারুনুর রশিদ। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, এমপি আজিম হত্যার ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্য যাচাই করতে গেছেন তারা। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের স্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছে এগুলো একটু আমরা যাচাই বাছাই করবো। স্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখব, সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। আখতারুজ্জামান শাহীনই এমপি আজিম হত্যার মাস্টারমাইন্ড বলে মনে করছেন কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। আমেরিকায় পলাতক শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। বাংলাদেশ থেকে আবার দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএসএ চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কীভাবে কাজটি করা যায় এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে চাই, এটা আরও ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলব। ভারতের সিআইডির হাতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি দুদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর নির্ভর করছে বলে জানান হারুনুর রশিদ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 সালের মধ্যে $80 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এরপরও 2026-27 অর্থ বছরে $11,000 কোটি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, কেবল পোশাক খাত নির্ভর রপ্তানিতে বছরে 20% প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। আর ব্যবসা সহায়ক পরিবেশ ও নীতি সহায়তার দাবি ব্যবসায়ীদের। বিশ্বের পোশাক বাজারে দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ বাংলাদেশ। 2010-11 অর্থ বছরে $1,792 কোটি আয় আসে পোশাকে, যা গত অর্থ বছর বেড়ে দাঁড়িয়েছে প্রায় $4,700 কোটি। চলতি অর্থ বছরের 10 মাসে আয় $4,049 কোটি। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত এক যুগে মোট রপ্তানি অনুপাতে পোশাকের আয় 78 থেকে বেড়ে 85% ছাড়িয়েছে। এমন বাস্তবতায় 2026-27 অর্থবছর নাগাদ সরকার নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে পোশাক খাত থেকেই প্রয়োজন হবে কমপক্ষে $9,000 কোটি। যে ইনস্টলড ক্যাপাসিটি আছে $80 বিলিয়ন, বাট যেহেতু কাস্টমাররা আসছে না, ব্র্যান্ডিং বলি কিংবা আমাদের যে গভর্নমেন্টের যে ইজ অফ ডুইং বিজনেস বলি বা সহায়তা বলি, সেটা যেহেতু ইনাফ সাপোর্ট করছে না, কিছুটা আনইউটিলাইজড ক্যাপাসিটি রয়ে যায়। স্থানীয় কাঁচামাল নির্ভর পাট শিল্পের রপ্তানি এক যুগ ধরে $100 কোটি নিচে। সেই সঙ্গে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও কমছে। রপ্তানির নীতি 2024-27-এ ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল, ক্ষুদ্র কুটির শিল্প এবং আইসিটি সহ সেবা খাতে রপ্তানি আয় বাড়াতে চায় সরকার। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, খাতভিত্তিক রপ্তানির রূপরেখা ও প্রয়োজনীয় নীতি সহায়তা না দিলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। আসছে বাজেটে সুনির্দিষ্ট করা দরকার যে আমরা $110 বিলিয়ন যাব, তার জন্য নন গার্মেন্টস সেক্টরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, তারা যে বিনিয়োগটা করবে এই কমপ্লায়েন্সের জন্য, টেকনোলজির জন্য, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, মার্কেট ডেভেলপমেন্টের জন্য ট্যাক্সের বেনিফিটটা দেওয়া যায়, তাহলে অনেকে হয়তো সাহসী হবে, উৎসাহিত হবে। প্রোডাক্ট স্পেসিফিক একটা জায়গায় নিয়ে এবং সেটা যদি আমরা কিভাবে অ্যাচিভেবল সেটা যদি আমরা রোড ম্যাপ এবং আমরা যদি অ্যাকশন প্ল্যান করতে পারি তাহলে কিন্তু সম্ভব। এখন কিন্তু হচ্ছে যা অ্যাডক বেসিসে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে গত অর্থবছর $5,055 কোটি পণ্য এবং $750 কোটি সেবা রপ্তানি করে বাংলাদেশ। প্রবৃদ্ধি ছিল 3.5%-এরও কম। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।